আজকে আমরা বোর্ড বইয়ের লেনদেন অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন একের ঘ প্রশ্ন আমরা সমাধান করব। একের ঘ প্রশ্ন বলা আছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। যখন হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব বলবে তখন আমরা বুঝবো এটি হিসাব সমীকরণ করার জন্য বলা হয়েছে। তো হিসাব সমীকরণের প্রথম কাজ হচ্ছে গড় নির্ণয় করা, অর্থাৎ কয়টি গড় হবে। আসলে হিসাব সমীকরণের জন্য নির্ধারিত কোনো টাকার গড় পূর্ব নির্ধারিত থাকে না। আমাদেরকে কি করতে হয়, এই প্রশ্ন অনুযায়ী একটা ঘর করে নিতে হয় যে এই প্রশ্নে যে তথ্য থাকবে ওই তথ্যগুলো ওই লেনদেন অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, ঘর করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করব, যেহেতু এটি হিসাব সমীকরণ অর্থাৎ এ ইকুয়াল টু এল প্লাস ও ই। খেয়াল করো, এই মানে হচ্ছে সম্পদ, এল মানে হচ্ছে দায়, আর ও ই মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। তাহলে আমরা সমীকরণে আমাদেরকে বলে দিতেছে যে এই তিনটা জিনিস থাকলেই গড় নিব আমরা। অর্থাৎ যখন এই অঙ্ক থেকে আমরা সম্পদ পাবো তখন এই সম্পদ পাশে গড় রাখবো। যখন আমরা অঙ্ক থেকে কি পাবো, দায় পাবো, আমরা এখানে দায়ের গড়গুলো নিব এবং সর্বশেষে মালিকানা সত্ত্বের জন্য একটি গড় নিব। তো এক্ষেত্রে একটু বলে রাখি, হিসাব যেহেতু পাঁচ প্রকার, এই তিনটা এই সম্পদ দায় মালিকানা সত্ত্বের বাইরেও আয় ব্যয় রয়েছে। মোট আমরা যখন হিসাবের শ্রেণী বিভাগ বলি তখন পাঁচটি বলি: সম্পদ, দায়, আয়, ব্যয় এবং মালিকানা সত্ত্ব। তো এখানে আয় ব্যয়ের কোনো চিহ্ন উপাদান আমরা পাই নাই, অতএব আয় আর ব্যয়কে আমরা মূলধনের ঘরে লিখবো। খেয়াল রাখবা, আয় আর ব্যয়ের জন্য কোনো নির্দিষ্ট ঘর হবে না, আয় আর ব্যয় মূলধনের ঘরে হবে। তাহলে আমরা দেখি, আমরা নিচে জাবেদাগুলো করে রাখছি এই সমীকরণটি ভালোভাবে বোঝার জন্য। আর এই জাবেদাগুলো বোঝার জন্য আমার চ্যানেলের প্লে লিস্টে থেকে দেখবা বেসিক জাবেদা যে অপশনটি রয়েছে, যে ফোল্ডারটি রয়েছে, ওখান থেকে একেবারে বিস্তারিতভাবে বোঝানো আছে। তোমরা ওখান থেকে জাবেদাগুলো যদি একটু ভালোভাবে শিখে আসো তাহলে এখানে তোমার সমীকরণ শিখাটা একেবারেই সহজ হয়ে যাবে। তো আমরা শুরু করি। এই যে আমাদের প্রথম জাবেদায় আমরা দেখলাম যে নগদান আর মূলধন। এখানে নগদ কি হিসাব, সম্পদ। আমরা জানি এই যে সম্পদ লেখা আছে, অর্থাৎ সম্পদ হইলে এই জায়গায় গড় হবে। তাহলে আমরা নগদের একটা গড় নিলাম, নগদ যেহেতু সম্পদ একটা গড় হবে নিলাম। মালিকানা সত্ত্ব কোথায় আছে দেখো, মালিকানা সত্ত্ব একেবারেই শেষে, এবং সেটি কি আমরা নিলাম মূলধন। এরপরে আসো পরে জাবেদাটি আমরা যদি দেখি, প্রথমটি হচ্ছে ব্যাংক অর্থাৎ সম্পদ। এই যে সম্পদ, এই সম্পদ পাশে ঘর হবে, নাম হবে ব্যাংক। এরপরে আসো এই যে সম্পদ পাশে নগদের ঘর হবে, অবশ্যই আমরা নগদের ঘর নিচে একটা প্রত্যেকটা ঘর একবার করে নিতে হয়। এরপরে আসো এখানে আছে ক্রয়। ক্রয় যেহেতু কি ব্যয়, সেটি মালিকানা সত্ত্ব মূলধনের ঘরে বসে যাবে, ক্রয়ের জন্য আলাদা ঘর নিতে হবে না। অর্থাৎ আয়ের জন্য কোনো ঘর হবে না বা ব্যয়ের জন্য কোনো ঘর হবে না। এরপরে আসো এই যে একটা আমরা দায় পাইছি, এই দেখো দায়, দায়টা কোথায় হবে, এই বরাবর, হ্যাঁ, সমান শ্রেণীর পরেই শুরুতে। তো দায়ের নামটা কি, পাওনাদার। আমরা লিখলাম পাওনাদার। এরপরে সর্বশেষ আসো এই যে প্রদেয়। প্রদেয় মানে হচ্ছে পাওনাদার, যেটা এই মাত্র আমরা নিচে নগদের ঘর আমাদের কাছে আছে। তাহলে আমরা সম্পদের দুইটি ঘর পাইলাম, একটা হচ্ছে নগদ আর একটি হচ্ছে ব্যাংক। দায়ের একটি ঘর পাইছি, সেটি হচ্ছে পাওনাদার, আর মূলধনের একটি ঘর সবসময়। এখানে আমরা যদি লক্ষ্য করি, আমরা সম্পদের ঘর নিছি, দায়ের ঘর নিছি, মালিকানা সত্ত্বের ঘর নিছি। আমরা ঘর নিই নাই, আয়ের জন্য কোনো ঘর নিই নাই, ব্যয়ের জন্য কোনো ঘর নিই নাই। আয় আর ব্যয় যখন আমাদের সামনে পড়বে আমরা সেগুলোকে মূলধনের ঘরে লিখবো। আয় হলে যোগ লিখবো, ব্যয় হলে বিয়োগ লিখবো। আর এই মূলধনের মন্তব্যের ঘরটি হচ্ছে, যেহেতু নগদের ঘরে শুধু নগদ হয়, ব্যাংকের ঘরে ব্যাংক, পাওনাদারের ঘরে শুধু পাওনাদার, আর কিছু হয় না। কিন্তু মূলধনের ঘরে
মূলধন হয়, উত্তোলন হয়। এই যে আমরা একটু আগে বলছি আয় আর ব্যয়ও কিন্তু মূলধনের ঘরে হয়। তো এই আয় আর ব্যয় যেহেতু মূলধনের ঘরে হয়, মোট 60টা জিনিস এই ঘরে হয়। এই জন্যই এই মূলধনের ঘরের জন্যই আমাদেরকে মন্তব্য লিখতে হবে যে এটি কি মূলধন নাকি আয় না ব্যয় নাকি উত্তোলন, অর্থাৎ ভাঙ্গে লিখতে হবে। তো আমরা শুরু করি আর দেরি না করি। প্রথম 1 তারিখে বলা আছে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। মালিক যেই সম্পত্তি নিয়ে ব্যবসা শুরু করে ওই সম্পদ ডেবিট হয় আর মূলধন ক্রেডিট, অর্থাৎ নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আমাদেরকে জাবেদায় বলে দিতেছে যে একবার নগদের ঘরে একবার মূলধনের ঘরে। কত টাকা? 5 লক্ষ টাকা। তাহলে আমরা 5 লক্ষ টাকা একবার নগদের ঘরে লিখলাম, একবার মূলধনের ঘরে লিখলাম। একটু আগে বলছি যে মূলধনের ঘরে টাকা লিখলেই সেই বরাবর মন্তব্য লিখতে হবে যে এটি কিসের টাকা। হ্যাঁ, মূলধনের ঘরে টাকা লেখা মাত্রই মন্তব্য দিতে হবে। তো আমরা এটি বললাম যে এটি মূলধন আনয়ন বা এটি মূলধনের টাকা। এরপরে আসো, এখানে যোগ বিয়োগটা যদি আমরা একটু খেয়াল করি, নগদের ঘরটা আছে কোন দিকে? আমরা এই দিকটাকে বলি ডেবিট দিক আর এই দিকটাকে বলি ক্রেডিট দিক, অর্থাৎ সমান চিহ্নের বাম দিকটাকে আমরা বলি ডেবিট আর সমান চিহ্নের ডান দিকটাকে আমরা বলি ক্রেডিট। তাহলে আমি যদি বলি নগদের ঘরটা কোন দিকে আছে, নগদের ঘরটা ডেবিট দিকে আছে। দেখো এই যে এখানে নগদ কোথায় আছে? ডেবিট। জাবেদায়ও জাবেদায় ডেবিট, ঘরটা আছেও ডেবিট, তাই মিলে গেছে। আর মিলে গেলে যোগ। ঠিক একইভাবে মূলধনের ঘরটা আছে ক্রেডিট দিকে, জাবেদায়ও মূলধন ক্রেডিট, তাই মিলে গেছে বৃদ্ধি মানে যোগ। যোগ মানে যেভাবে আছে এভাবে যোগ। আমরা 3 তারিখে চলে যাই। ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হলো। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংকে জমা দিলে ব্যাংকে বাড়ে, তাই ব্যাংক হিসাব ডেবিট, আর নগদ টাকা কমে যায়, নগদান হিসাব ক্রেডিট। এখন খেয়াল করো, জাবেদায় বলতেছে যে ব্যাংকের ঘরে আর নগদের ঘরে হবে কত টাকা? 50,000 টাকা জমা দিছে, এই যে 50,000। একবার ব্যাংকের ঘরে আরেকবার নগদের ঘরে। এখন আমাদের কাজ হচ্ছে এই টাকাগুলো যোগ বিয়োগ দেখা। তো প্রথম আমরা এই যে ব্যাংকের ঘরে লিখছি, ব্যাংক ঘরটা আছে ডেবিট দিকে, জাবেদায়ও ব্যাংক আছে ডেবিট, মিলে গেলে যোগ। নগদের ঘরে লিখলাম আমরা, এই নগদের ঘরটা আছে ডেবিট দিকে কিন্তু জাবেদায় নগদান ক্রেডিট, এইবার মিলে নাই। আর না মিললে সেটা কি হয়? বিয়োগ হয়। খেয়াল রাখবা, যখন উভয় পাশে হয় তখন যোগ হইলে দুটি যোগ হয় আর বিয়োগ হইলে দুটি বিয়োগ হইতো। আর যখন এক পাশে হয়, দুটি টাকাই এক পাশে হয়, যে কোনো এক পাশে, তখন একটি যোগ তার মানে আরেকটি বিয়োগ। আর যদি এইটি বিয়োগ হইতো তাহলে এইটি যোগ হইতো। এইটা মাথায় রাখবা। তাহলে 5 লাখ থেকে 50,000 গেলে 4,50,000, এখানে আছে 50,000, এখানে আছে 5 লক্ষ টাকা। এবার আসো 5 তারিখ, ধারে পণ্য ক্রয়। যখন তুমি পণ্য ক্রয় করো, ক্রয় হিসাব ডেবিট, আর যেহেতু ধারে ক্রয় করছো তারা তোমার কাছ থেকে এই অর্থগুলো পাবে, টাকাগুলো পাবে, তাই পাওনাদার হিসাব ক্রেডিট। পাওনাদার বা ক্রয় তুমি যেটি লেখো। তো ক্রয়ের, এখন খেয়াল করো, ক্রয়ের ঘরে হবে আর পাওনাদারের ঘরে হবে। এখন ক্রয়ের তো কোনো ঘর নাই, অর্থাৎ আমরা আগেই জানি ব্যয়ের কোনো ঘর থাকে না। তাহলে আমরা কি করব? ব্যয়টা মূলধনের ঘরে লিখবো। হ্যাঁ, ব্যয়টা মূলধনের ঘরে, আর পাওনাদার দায় এখানে, এই যে পাওনাদারের ঘর। তাহলে এই দুই ঘরে টাকা হবে। কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে? 25,000 টাকা। তাহলে একবার পাওনাদারের ঘরে আরেকবার মূলধনের ঘরে। আর আমরা বলছি মূলধনের ঘরে লিখলে মন্তব্য লিখতে হবে এটি ব্যয়ের টাকা। তাহলে খেয়াল করো, এই যে পাওনাদারের ঘরটা আছে কোন দিকে? ক্রেডিট দিকে। পাওনাদার আছেও ক্রেডিট, মিলে গেলে যোগ। আর যেহেতু এটি কি ব্যয়, ব্যয় হলে বিয়োগ হয়। তাহলে আমরা যদি যোগ বিয়োগ করি, 4,50,000, 50,000 আর হচ্ছে 25,000, আর এখানে হচ্ছে 4,75,000। সর্বশেষ 20 তারিখ, প্রদেয় হিসাব পরিশোধ। তো প্রদেয় হিসাবকে যখন আমরা পরিশোধ করি আমাদের টাকা চলে যায়, নগদান হিসাব ক্রেডিট, আর প্রদেয়কে দিছি আমরা প্রদেয় হিসাব ডেবিট। তাহলে একবার প্রদেয় বা পাওনাদারের ঘরে, আরেকবার নগদের ঘরে।
হ্যাঁ, তাহলে এই একবার পাওনাদারের ঘরে আর একবার নগদের ঘরে কত টাকা? 15,000 টাকা। আমরা 15,000 টাকা একবার নগদের ঘরে আর একবার পাওনাদারের ঘরে লিখলাম। এখন খেয়াল করো, এই প্রদেয় ঘরটা আছে ক্রেডিট দিকে, কিন্তু জাবেদায় প্রদেয় আছে ডেবিট, মিলে নাই, বিয়োগ। নগদের ঘরটা, এই যে নগদের ঘরে 15,000 টাকা লিখছি, নগদের ঘরটা থাকে ডেবিট, এখানে নগদান আছে ক্রেডিট, মিলে নাই, বিয়োগ। তাহলে এখানে আমাদের 4,35,000, এরপরে এখানে 50,000, হ্যাঁ, এরপরে আর এখানে 25 থেকে 15 গেলে 10,000, আর এখানে 4,75,000। এখন আমরা যদি এই বাম পাশ যোগ করে 4,35,000 আর 50,000, আমরা দেখব 4,85,000, আর এখানে 4,75,000 আর 10, অর্থাৎ 4,85,000 টাকা উভয় পাশ মিলে গেল। আর এটাই হচ্ছে হিসাব সমীকরণ